বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং এই অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত যারা আমাদের অভিবাসী যাদের প্রতিনিধিরা রয়েছেন এবং উপস্থিত বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। সমস্ত সুধী মণ্ডলীকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা কাজ করছেন বা অবস্থান করছেন, তাদের সবাইকেও আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা পাসপোর্ট পেয়েছি, আত্মপরিচয় পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চারণিতার প্রতি, ৩০ লক্ষ শহীদের প্রতি, ২ লক্ষ মা বোনের প্রতি। ৭৫-15ই আগস্ট আমাদের জন্য একটি কালো দিবস। সেই দিন আমরা হারিয়েছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই সাথে আমি হারাই আমার মা, আমার 3 ছোট ভাই, আমার চাচা সহ অনেক পরিবার পরিজন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়ে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা স্বাধীনতা পেয়েছি। জাতির পিতাই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নও করে গেছেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলছিলেন, খুব অল্প সময় হাতে পেয়েছিলেন। কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলা যা যা করণীয় তার সব ভিত্তিটাই তিনি তৈরি করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য যে বাংলাদেশকে উন্নত করা, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতির মাধ্যমে তাদের একটি সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দেওয়া এবং ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলে এদেশের মানুষকে সুন্দর জীবন দেওয়ার যে স্বপ্ন, তা তিনি পূরণ করে যেতে পারেননি, কারণ 15ই আগস্টের এই হত্যাকাণ্ডের কারণে। কিন্তু তার আদর্শ আজও আমাদের মাঝে রয়েছে। আমাদের বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বা অর্থনীতির ক্ষেত্রে আমাদের প্রবাসী যারা, বিশেষ করে তারা আমাদের প্রতিটি ক্ষেত্রে, আমাদের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে বিরাট অবদান রেখে যাচ্ছেন। এমন একটা সময় ছিল বাংলাদেশে যে আমাদের কর্মসংস্থানের যথেষ্ট অভাব ছিল। আমাদের যুব সমাজ বা যারা কর্মক্ষম, তারা কাজ খুঁজে পেত না, তখন তাদেরকে বিদেশেই পাড়ি দিতে হয়েছে। আর এই পাড়ি দিতে যে অনেকে সুষ্ঠুভাবে বিদেশে যেতে পেরেছেন, অর্থ উপার্জন করতে পেরেছেন, আবার অনেকে তা পারেননি, ধোকায় পড়ে নিজের জীবনটাও নষ্ট হয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে। তবে 21 বছর পর আওয়ামী লীগ যখন সরকারে আসে, তখন থেকেই আমরা প্রবাসীদের কল্যাণে যেমন কাজ করেছি, পাশাপাশি আমরা দেশের ভিতরে কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো যারা বিদেশে যাবে তাদের কর্মক্ষম করে গড়ে তোলা, তাদের বিভিন্ন ট্রেনিং দেওয়া, তাদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে কে কি কাজ করবেন সেই কাজে একটা যোগ্যতা অর্জন করা, যাতে করে বাইরে যেয়ে তাদেরকে কোনো বিপদে পড়তে না হয়, সেই দিকে আমরা বিশেষভাবে পদক্ষেপ নিয়েছি এবং ব্যবস্থাও আমরা নিয়েছি। তারপরেও আরেকটা কাজ আমি করে দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি এই কারণে যে যারা বিদেশে যাবে, আমি দেখেছি যে তারা ধোকায় পড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর টাকা খরচ করতে যেয়ে ভিটে মাটি জমি জিরে সব বিক্রি করে অথবা বন্ধক রাখে। কিন্তু যে সোনার হরিণ ধরবার জন্য বিদেশে ছোটে, সেখানে যে দেখে যে হয়তো সেই বেতনও পাচ্ছে না, আরো বাণিজ্যগত জীবনযাপন করতে হচ্ছে। একদিকে যেমন নিজেদের সম্পত্তি হারানো, অপরদিকে সেখানে যে উপযুক্ত কাজের অভাব, এই ধরনের অবস্থাও তাদের আমরা দেখেছি। কারণ আমি যখনই বাইরে গিয়েছি, বিদেশে গিয়েছি, আমি আমাদের যারা প্রবাসী তাদের সঙ্গে সবসময় আমি দেখা করা, কথা বলা বা তাদের মানে সুবিধা অসুবিধাগুলি জানার চেষ্টা করেছি। সেই থেকে তাদের সমস্যাগুলি আমাদের জানা আছে। আর প্রবাসী যারা বিদেশে কাজ করে অর্থ প্রেরণ করতেন, তাদের একটা কল্যাণ ফান্ড, আমি যখন প্রথম জাতীয় সংসদের সংসদ
নেতা হিসেবে সংসদে আমি যখন প্রথম নির্বাচিত হয়ে আসি, আমি বিরোধী দলে ছিলাম। তো বিরোধী দলে থাকতেই আমি দেখেছি যে সেই টাকাটা কখনো প্রবাসীদের কল্যাণে ব্যয় হতো না, সেটা আমাদের সংসদ সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হতো যা যা নিজের এলাকায় স্কুল করার জন্য। এবং আমি তা প্রতিবাদ করেছিলাম যে টাকাটা আমাদের প্রবাসীরা পাঠায়, এটা তাদের কল্যাণে ব্যয় হবে, তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য ব্যয় হবে, বা প্রবাসের যারা যেখানে আমাদের অধিক সংখ্যক প্রবাসী বসবাস করে তাদের ছেলেমেয়েদের জন্য স্কুল তৈরি করে দিতে হবে এবং তাদের জন্য এটা ব্যয় হবে। আমরা 96 সালে সরকার আসার পর থেকে আমরা এর পরিবর্তন নিয়ে আসি এবং এখন আপনারা দেখেছেন যে আমরা প্রবাসীদের ছেলে মেয়েদের তাদের যেমন শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে, যারা অধিক রেমিটেন্স দিচ্ছেন তাদেরকে ক্রেস্ট দেওয়া হচ্ছে, সম্মাননা দেওয়া হচ্ছে, যারা বিনিয়োগ করছে তাদের সম্মাননা দিয়ে একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে। তো তাদের অবদানটাকে আমরা যথাযথ মর্যাদা দিই। আর প্রবাসে কেউ কাজ করতে করতে কেউ যদি মৃত্যুবরণ করে তাদেরকে নিয়ে আসা, সেই খরচটাও আমরা দিয়ে থাকি। এবং সেই সাথে বিশেষ করে কোনো পরিবার যখন দুস্থ হয় বা কেউ মৃত্যুবরণ করে তার পরিবারকে আর্থিক সহায়তা এখান থেকে দেওয়া হয়ে থাকে। যে কল্যাণ ফান্ডগুলি আমরা এখন জনগণের কল্যাণেই আমরা ব্যয় করছি, এবং এই কল্যাণ ফান্ডের কিছু টাকা আর সরকারের পক্ষ থেকে 400 কোটি টাকা দিয়েই আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করে দিয়েছি। যারা বিদেশে যাবেন, প্রবাসে যাবেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সমগ্র বাংলাদেশে ডিজিটাল সেন্টার, সেখানে তারা নিবন্ধন করতে পারেন। আর এই ব্যাংকের থেকে তাদের যখন একটা চাকরি হবে তারা যাবেন, কোথায় চাকরি হচ্ছে, সঠিকভাবে হচ্ছে কিনা, সঠিক বেতন পাবেন কিনা, তাদের সেই নিরাপত্তার বিষয়টা দেখা, পাশাপাশি তারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে যেতে পারবে। খুব স্বল্প সুদে তাদের ঋণ দেওয়া হয় এবং তারা এই টাকাটা ব্যাংকেই পাঠিয়ে তার ঋণ শোধ করতে পারবে, জমি জমা বিক্রি বা বন্ধক রাখা লাগবে না। এটা আমি বারবার বলেছি, এখনো আমি বলবো যে যারা যেতে চান তারা কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পেতে পারেন। এই করোনা ভাইরাস মোকাবেলা করবার জন্য আমরা যখন প্রণোদনা দিচ্ছি সমস্ত জায়গায়, আমরা এই বিশেষ ব্যাংকের জন্য আলাদা 500 কোটি টাকা রাখা হয়েছে। 200 কোটি টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে, এর বাইরে এই 500 কোটি টাকা সহ প্রায় 700 কোটি টাকার ব্যবস্থা আমরা করে দিয়েছি, যাতে করে প্রবাসীরা কোনো রকম সমস্যা না পড়ে। যে সমস্ত প্রবাসে যারা কাজ হারিয়েছেন তাদের আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। আবার তাদেরকে ফেরত আনার কোনো ক্ষেত্রে ফেরত আনার জন্য আমরা স্পেশাল বিমান পাঠিয়েও, এয়ারফোর্সের বিমান পাঠিয়েও আমরা তাদেরকে, অথবা আমাদের বিমান পাঠিয়েও তাদেরকে ফেরত আনার চেষ্টা করেছি এবং নিয়ে এসেছে অনেকে। ইতিমধ্যে যারা ফিরে এসেছেন আমি জানি যে অনেকে কাজ হারিয়ে সমস্যা পড়েছেন, তবে তাদের বলবো যে যারা যখন অনেকেই বাইরে কাজ করেছেন তখন বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছেন, কেউ ছোটখাটো ব্যবসা শুরু করেছেন, আর এখনো আপনাদের সে সুযোগ আছে। আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে টাকা নিয়ে নিজেরা ছোটখাটো ব্যবসা করতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন। কারণ বাংলাদেশেও এখন অনেক কাজের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। এবারে আন্তর্জাতিক অভিবাসী দিবসে যে প্রতিপাদ্য গ্রহণ করা হয়েছে, মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান, অত্যন্ত চমৎকার একটা প্রতিপাদ্য আপনারা গ্রহণ করেছেন। কারণ এটাই আমার কথা, যেই যখন যাবেন কি কাজ করতে যাচ্ছেন তার উপর ট্রেনিং নিতে হবে, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আর এই দক্ষ করে গড়ে তোলার জন্য ইতিমধ্যে আমরা কিন্তু যথেষ্ট সুযোগ সৃষ্টি করে দিয়েছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যেমন ট্রেনিং সেন্টার করে দিচ্ছি, এবং যেমন আপনাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও আছে, তাছাড়া আমাদের যুব মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ভিত্তিতেই আমাদের কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। কিন্তু সবাই যদি একটু ট্রেনিং নিয়ে দক্ষতা অর্জন করে বিদেশে যান তাহলে অর্থ বেশি উপার্জন করতে পারবেন, আবার নিজেদের চাকরির নিরাপত্তাটাও থাকবে, সেদিকটা আপনাদের বিশেষ করে দৃষ্টি দিতে হবে। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি যে আমাদের প্রতিটি উপজেলায় একটি করে আমরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব। ইতিমধ্যে আমরা প্রায় 70টা ছিল, আরও 40টা সম্পন্ন হয়েছে এবং আরও 100টা কারিগরি কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যাতে নিজের এলাকায় বসে আপনারা প্রশিক্ষণ নিয়ে দক্ষ কারিগর হয়ে যেন বাইরে যেতে পারেন, যেন সেখানে যে কোনো রকম অপমানজনক অবস্থায় পড়তে না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা করে দিয়েছি। তাছাড়া যে যখন কাজ পাচ্ছেন সে কী কাজে যাচ্ছে তার উপরও একটু সীমিত আকারে ট্রেনিং দেওয়া হয়। তবে এক্ষেত্রে অনেকেই
হয়তো সঠিকভাবে ট্রেনিংটা না নিয়ে কোনো মতো একটা সার্টিফিকেট নিয়ে নেন এবং তারপরে যে বিদেশে যে সমস্যায় পড়েন। আমার মনে হয় এই কাজটা না করে আন্তরিকতার সাথে ট্রেনিংটা নিয়ে গেলে পরে তাহলে আর কেউ বিদেশে যে কোনো হেনস্থার শিকার হবেন না, সেই বিষয়টাও সবাইকে নজর রাখতে হবে এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে আরও নজরদারি করতে হবে। আমরা আমাদের যখনই আন্তর্জাতিক পর্যায়ে আমরা কথা বলেছি, সবসময় আমাদের প্রবাসী, বিশেষ করে অভিবাসী যারা যারা এক একটা দেশে কাজ করে, আমরা সেই সব দেশের তাদেরকে এই কথাটাই জানাতে চেষ্টা করেছি যে আমাদের কর্মী যে দেশে যায় তারা তাদের অর্থনীতিতে অবদান রাখছে, তারা তাদের দেশ গড়ায় ভূমিকা রাখছে, কাজে তাদেরও গুরুত্ব অপরিসীম। অর্থাৎ আমার দেশের মানুষ তারা আমার কাছে তারা অনেক সম্মানের, তারা বাইরের যে কোনো রকম অসম্মানে না পড়ুক সেদিকে লক্ষ্য আমরা সবসময় রেখেছি, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। এমনকি আমি 2016 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমি আমাদের বিশেষ করে যে অভিবাসীদের অধিকার সম্পর্কে আমরা বক্তব্য রেখেছি এবং এই বিষয়টাও সেখানে তুলে ধরেছি। এটা একটা সমগ্র দেশ মিলে অর্থাৎ গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন এটা অনুমোদন করে, এটাও আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি, সেটা আমরা ব্যবস্থা রেখেছি। কারণ মানুষ যায়, এটা তো আদিকাল থেকে যুগ যুগ থেকেই আছে যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মানুষ চলমান, কাজেই সেখানে কিন্তু গেলে পরে তার জন্য নিজের কাজটা যে করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই আমরা কিন্তু যথেষ্ট উদ্যোগ নিয়েছি। অর্থনৈতিকভাবে আমাদের দেশ শক্তিশালী হোক, আমরা আত্মমর্যাদাশীল হই, আত্মনির্ভরশীল হই, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কারণ 75-এর 15 আগস্টের পর যারা ক্ষমতা এসেছিল তারা আসলে বাংলাদেশকে একটা মানে আত্মমর্যাদাশীল বা আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পরিবর্তে পরনির্ভরশীল করেছিল। এমনকি অন্যের উপরই তাদের জন্য নির্ভরতা বেশি ছিল, যেটা আমাদের জন্য অত্যন্ত অসম্মানজনক। যে কারণে আমি যখনই সরকার এসেছি তখন থেকে আমি প্রচেষ্টা চালিয়েছি যে আমাদের দেশের অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আত্মমর্যাদাশীল হব, আত্মনির্ভরশীল হব। আজকে আমাদের বাজেটে প্রায় আমি বলতে পারি প্রায় 97-98 আমরা নিজেদের অর্থায়ন করতে পারি। আমাদের অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বিতা অর্জনের পথে 100টা অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি। আমাদের এখানেও কাজের কোনো অভাব হবে না, দক্ষ কর্মী আমাদেরও প্রয়োজন, বিদেশি বিনিয়োগ আসছে, কাজে সেদিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের রেমিটেন্স আমাদের প্রবাসীরা পাঠাচ্ছেন, আমরা তাদেরকে প্রণোদনা দিয়েছি, যার ফলে আজকে রেমিটেন্সের পরিমাণও বেড়েছে, সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি একটা অনুরোধ করব, আমাদের এই শ্রমিক অভিবাসনের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে রিক্রুটিং এজেন্ট থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়, তাদেরকে আমার অনুরোধ, এদেশের মানুষ কিন্তু মানুষ, সেভাবে তাদের মর্যাদা দিতে হবে। আর তাদের জন্য কোনো রকম সমস্যা না হয়। যারা বিদেশে যেতে চায় তাদের কর্মসংস্থান ঠিকমতো হচ্ছে কিনা, তাদের নিরাপত্তা ঠিকমতো আছে কিনা, বিশেষ করে আমাদের মেয়েরা যারা যায় তাদেরও নিরাপত্তার বিষয়টা, এটা সকলকেই লক্ষ্য রাখতে হবে। সেই জন্য এক্ষেত্রে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা কর্মরত বা বিদেশে কর্মী প্রেরণে যে সমস্ত সংগঠনগুলি আছেন তাদেরকে আমি এইটুকু অনুরোধ করব যে আপনাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে, কারণ দায়িত্বটা আপনাদের উপরে পড়তায়। আর আসলে মানুষ অনেক সময় নানা ধরনের কথা চিন্তা করে, ভাবে যে বিদেশে গেলে বোধহয় অনেক অর্থ উপার্জন করবে, সেখানে কিছু কিছু দালালের খপ্পরেও অনেকে পড়ে অন্ধকার পথে পা বাড়ায়। সেখানেও আমি তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের পরিস্থিতির শিকার হবেন না, দালালদের খপ্পরে পড়বেন না। আমরা প্রতিটি
সমগ্র বাংলাদেশে আমরা যে ডিজিটাল সেন্টার করে দিয়েছি, তারই মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধন করার সুযোগ আছে। আর এই নিবন্ধিত যারা যেখানে মানে কাজের সুযোগ হবে তাদেরকে সেখানে প্রেরণ করা হয়। কাজে সেজন্য ধৈর্য ধরতে হবে। কিন্তু যদি আপনারা কারো মানে প্ররোচনায় বিদেশে যে বিপদে পড়েন, সেটা নিজেদের জন্য, পরিবারের জন্য খুবই কষ্টকর, খুবই ক্ষতিকর। কিছুদিন আগে আপনারা জানেন যে লিবিয়াতে কতজনকে জীবন দিতে হলো। এই পরিস্থিতির শিকার যেন আমার দেশের মানুষকে হতে না হয়। এখন আমাদের দেশে কাজেরও যেমন অভাব নেই, খাবারেরও অভাব নেই আল্লাহর রহমতে। কাজে এখন আর এই সোনার হরিণ ধরার পিছনে কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না। আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে যান, সেটাই আমরা চাই। আমরা প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এমনকি যারা আটকে পড়েছিল তাদের আর্থিক সহায়তা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু আমরা দিয়েছি, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে যথেষ্ট খোঁজ রেখেছে। আর বিশেষ করে এখন করোনা ভাইরাসের কারণে আমি জানি অনেক জায়গায় অর্থনীতি স্থবির হয়ে গেছে। কাজে অনেকেই আজকে করোনার কালে কাজ হারাচ্ছেন। তারপর আমি বলবো যে যারা দেশে ফিরে আসছেন তাদের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বা অন্যান্য ক্ষেত্রে আমাদের প্রণোদনা দিচ্ছি, বা আমাদের কর্মসংস্থান ব্যাংক আছে, আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক আছে, আমাদের বিভিন্নভাবে আমরা এসএমই ফাউন্ডেশন আছে। আপনারা সেখান থেকে লোন নিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করতে পারেন, নিজেরা কিছু কাজ করতে পারেন, আপনারা সেটা করতে পারবেন। সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। কাজে এখানে হতাশ না হয়ে আপনারা পূর্ণ উদ্যমে আবার নিজেরাই নিজের দেশে কাজ করেন। আমাদের বড় বড় মেগা প্রজেক্টের কাজ কিন্তু অব্যাহত আছে। সেখানে আমাদের বহু কর্মী সেখানে তারা কাজ পেয়েছে, তাদেরও অভিজ্ঞতা অর্জন করেছে তারা। এবং আজকে এই সমস্ত যেমন পদ্মা সেতু বলেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা মেট্রো রেল, অথবা চট্টগ্রাম কর্ণফুলী রেল থেকে শুরু করে যে সমস্ত কাজগুলি হচ্ছে বা বিদেশি বিনিয়োগ হচ্ছে, সেখানে যারা কাজ করছে তারাও কিন্তু একটা অভিজ্ঞতা সঞ্চয় করছে, এবং এই অভিজ্ঞতা থেকে দেশেও যেমন আরো নতুন কাজ সুযোগ সৃষ্টি হবে, বিদেশেও কাজের সুযোগ তারা পাবেন। কাজে সেই দিকে আমি বলবো যে প্রত্যেকেই নিজেদের মানে নিরাপত্তার কথাটা সব বা পরিবারের কথাটা সবসময় চিন্তা করবেন। আর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিদ্যমান নীতিমালা অনুযায়ী শুধুমাত্র বৈধ ও নিবন্ধিত অভিবাসী মৃত কর্মী পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হতো। করোনা পরিস্থিতি বিবেচনায় আমরা এখন করোনা ভাইরাসে যারা মৃত্যুবরণ করে, তারা নিবন্ধিত হোক বা অনিবন্ধিত হোক, যারাই করোনা ভাইরাসে মারা যাচ্ছে তাদেরকেই আমরা, সেই পরিবারদেরকেই আমরা ৩ লক্ষ টাকা করে এটা করোনা ভাইরাসের কারণে পুনর্বাসনের জন্য দেওয়া হচ্ছে। সে প্রণোদনাটা দেওয়ার ব্যবস্থা আমাদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নীতিমালায় নেওয়া হয়েছে। কারণ করোনা ভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত অবশ্যই তাদের আমাদের দেখতে হবে। আর 2019 সালে আমরা বিশেষ বিমার স্কিমও উদ্বোধন করেছি। যারা বিদেশগামী তাদের নামমাত্র প্রিমিয়ামে বিদেশ যাওয়ার জন্য আমরা বিমা দিচ্ছি। আমরা একটা হিসেব নিয়েছি পৃথিবীর কোন কোন দেশে আমাদের কর্মীরা আছে, অভিবাসী বেশি। 10,000-এর বেশি যে সমস্ত দেশে অভিবাসী আছে, সেখানে আমরা একটা শ্রম উইং খুলে দিচ্ছি। এই কারণে দিচ্ছি যে তাদের কোনো সমস্যা হলে তারা যেন সেখানে যেতে পারে, সমস্যাগুলি সমাধান করতে পারে। এবং যেখানে বেশি কর্মী, আমরা বিভিন্ন জায়গায় আমাদের নিজেদের চ্যান্সেলরি ভবন করছি। এই চ্যান্সেলরি ভবনে আমাদের কর্মীরা যাতে বসতে পারে বা সেখানে তাদের সমস্যাগুলি সমাধান হতে পারে, তার জন্য বিশেষ ডেস্ক এবং তাদের বসার ব্যবস্থা সেভাবেই আমরা প্ল্যান করে কিন্তু বিল্ডিংগুলি তৈরি করে দিচ্ছি। অর্থাৎ প্রবাসীদের সব রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি সবসময় এটি মনে করি যে আমাদের অর্থনীতিকে সচল রাখা, আমাদের ফরেন রিজার্ভ বাড়ানো, এক্ষেত্রে প্রবাসীদের যথেষ্ট অবদান রয়েছে। এখন আমি বলবো যারা অভিবাসী রয়েছেন, দীর্ঘদিন বিদেশে আছেন, প্রবাসে আছেন, দেশে বিনিয়োগ করতে পারেন, বিনিয়োগের ব্যাপক সুযোগ আমরা আমার ডিজিটাল ডিভাইস তৈরি করা বা ডিজিটাল
যে কোনো ইকুইপমেন্টস তৈরি করা বা বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে বিদেশিরা যেমন আসছে, আমাদের প্রবাসীরাও কিন্তু আজকে দেশে এসে বিনিয়োগ করতে পারেন। আমি প্রবাসীদের জন্য এনআরবি ব্যাংক, 3টা ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে, 3টা ব্যাংকও কার্যকর আছে, কাজে বিভিন্নভাবে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আর আমরা সবসময় এটাই চেষ্টা করি, যেমন রেমিটেন্স যারা পাঠাবেন, পাঠানোর খরচও আমরা কমিয়ে দিয়েছি। আর আমরা তো 2% করে সেখানে বিশেষ প্রণোদনাও দিচ্ছি, যার ফলে আপনার বৈধ পথে পাঠালে পরে টাকাটা সরাসরি আসবে। আর এখন এখানে অনলাইনে অথবা বিভিন্ন মাধ্যমে টাকা পাঠানো খুব সহজ হয়ে গেছে, আমরা সহজ করে দিয়েছি। বিনিয়োগ যারা করবেন তাদেরও অর্থ আনা নেওয়া এটাও সহজ করে দেওয়া হয়েছে। কাজে সেভাবে আমি মনে করি আপনারা কাজ করে যাবেন, যাতে আমাদের দেশের মান মর্যাদা এবং আপনার নিজের সম্মানটাও জন্য বজায় রাখে, এবং যারা কর্মী প্রেরণ করবেন তারা এ ব্যাপারে সচেতন হবে। সে কথা আমি বলে আজকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আজকে যাদেরকে আপনারা শিক্ষাবৃত্তি দিয়েছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে। আর সিআইপি মর্যাদা প্রদান করা হয়েছে এ পর্যন্ত প্রায় 155 জনকে, সেজন্য তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে আপনারা এই মর্যাদায় আজকে ভূষিত হয়েছেন। যার দেশে বিদেশে আপনাদেরও মর্যাদা বৃদ্ধি পাবে, বাংলাদেশের মর্যাদাও বৃদ্ধি পাবে। যাক, আমি এটুকুই বলবো, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে। আর তার জন্য আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনাও নিয়েছি। আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, হয়তো আমরা যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে আমরা পারিনি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দেব। ইতিমধ্যে 99% মানুষ বিদ্যুৎ পেয়েছে। আর সেই সাথে বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। যাদের ভূমি নাই, গৃহ নাই, তাদের আমরা নিজেরা ঘর করে দেব। মুজিব বর্ষে এটাই আমাদের অঙ্গীকার যে এই বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, তাদের একটা ঠিকানা থাকবে, তাদের একটা মর্যাদাপূর্ণ জীবনযাপন যাতে করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেব। সেই সাথে পরিবেশ রক্ষার জন্য ব্যাপক হারে বৃক্ষরোপণ থেকে শুরু করে পরিবেশ রক্ষার আমরা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। এবং করোনা ভাইরাসের স্বাস্থ্য সুরক্ষা মেনে যতটুকু সমাবেশ না করে যতটুকু কর্মসূচি পালন করা আমরা করছি। 2021 সাল 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। এই সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি একটি দেশের স্বাধীনতার জন্য, এটা আমাদের একটা বিরাট অর্জন। কাজী সেই সুবর্ণ জয়ন্তীও আমরা সেভাবেই উদযাপন করব। কিন্তু করোনা ভাইরাস আমাদেরকে একটু বাধাগ্রস্ত করেছে, তারপরেও আমরা ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্য সুরক্ষা মানে যতটুকু আয়োজন করার আমরা তা করে যাব। কাজী স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ, এই সময় আপনাদের এই অভিবাসীদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।